হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি সুপ্রিয়। আজ আমরা অঙ্ক একটা ক্লাস করব, অনুপাত সমানুপাত। আমরা কিভাবে খাতা পেন ছাড়া অনুপাত সমানুপাত মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবো, এটা আমরা আজকের ভিডিওতে শিখে নেব। তাহলে বন্ধুরা, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি যতগুলো অঙ্ক করাই সেগুলো এখনই বসে খাতা পেন নিয়ে করো। আর বাড়িতে সেই প্রকারের অঙ্ক অন্যগুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করো। ক্লাসটা শেষ করার পরে যদি কোনো প্রবলেম মনে হয় যে না আমরা বুঝতে পারিনি বা এই সমস্যা আছে, তাহলে আমাকে কমেন্টস করে জানাও। তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি আজকের অঙ্ক ক্লাস। তাহলে বন্ধুরা, আমরা আজ একটা অঙ্ক ক্লাস করছি, রেশিও ও প্রপোর্শন এর উপরে একটা ক্লাস করব। রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও মানে হচ্ছে অনুপাত, আর প্রপোর্শন মানে হচ্ছে সমানুপাত। অনুপাত আর সমানুপাত আমরা প্রথম জানব অনুপাত বলতে ঠিক কি বোঝায়। অনুপাত হচ্ছে সমগোত্রীয় দুটো জিনিসের মধ্যে তুলনা করা। সেটা হচ্ছে আমরা অনুপাত বলতে যা বুঝি। মানে সমগোত্রীয় মানে কি বলছে, ধরো রাম একদিনে 5টা লেবু খেতে পারে, শ্যাম একদিনে 10টা লেবু খেতে পারে। তাহলে রাম আর শ্যামের লেবু খাওয়ার অনুপাত 5:10। এটা হচ্ছে অনুপাত। সমগোত্রীয় জিনিস হতে পারে, লেবু একটা সমগোত্রীয় জিনিস, একই এও লেবু খাচ্ছে, রামও লেবু খাচ্ছে, শ্যামও লেবু খাচ্ছে। অতএব রাম আর শ্যামের লেবু খাওয়ার অনুপাত 5:10। এটা হচ্ছে সমানুপাত। যদি বলা হয় রাম একদিনে 10টা ডিম খেতে পারে, শ্যাম একদিনে 10টা কলা খেতে পারে, এটা কোনো অনুপাতের ভিতর পড়ে না। সমগোত্রীয় জিনিস হতে পারে, রাম একদিনে 10টা ডিম খেতে পারে, শ্যাম যদি একদিনে 15টা ডিম খেতে পারে, তাদের অনুপাত হচ্ছে 10:15। এটা হচ্ছে অনুপাত বা রেশিও। আর সমানুপাত বলতে কি বোঝায়? সম অনুপাত মানে যখন দুটো অনুপাতের ভিতরে তুলনা করা হবে, সেটা হচ্ছে সম অনুপাত। এটা হচ্ছে মোটামুটি গেল, আমরা মোটামুটি বুঝতে পারলাম অনুপাত আর সমানুপাতের ডিফারেন্সটা কি। এবারে আমরা আস্তে আস্তে ঢুকবো অঙ্কের ভেতরে। তাহলে প্রথম আমরা শুরু করছি ছোট থেকে। একটা অঙ্ক লিখি প্রথম, a:b। আমরা অনুপাতকে ইস্টু বলা হয়, এটা হচ্ছে অনুপাতিক চিহ্ন আর কি। a:b ইকুয়াল টু 3:4 এবং b:c ইকুয়ালস টু 8:9 হলে a:c কত হবে বা মান কত? অপশন আছে কি কি? 1:2, 3:2, 1:3, 2:3। এইটা আছে। কি আছে? a:b সমান 3:4। অনুপাতটাকে ইস্টু হিসেবে প্রকাশ করা হয়। আর b:c সমান 8:9 হলে a:c মান কত? এটা আমরা অনেক জায়গায় দেখতে পাই, অনেক প্রশ্নে আমরা এটা প্রথমে দেখার চেষ্টা করব। আর এটা করার নিয়ে একটা নিয়ম কি, প্রথমে লিখব এখানে a:b ইকুয়ালস টু 3:4 আর b:c 8:9 a:b:c ইকুয়াল টু, এটা দ নিয়ম, এটা সবাই জানে কম বেশি। যারা না জানে, যারা আমার প্রথম স্টুডেন্ট, যারা প্রথম থেকে শিখতে চাই অনুপাত সমানুপাতটা, তাদের জন্য আমি শিখিয়ে দিচ্ছি। এটা দ নিয়ম, এইভাবে 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 গুণ করলে এটা বেরিয়ে আসে।
তাহলে প্রথমে করি 3 8 24 ইস্টু 4 8 32 ইস্টু 4 9 36, ও সরি 4 8 32 4 9 36। তাহলে আমাদের উত্তর চেয়েছে S2C কত হবে। তাহলে এখান থেকে S2C নিয়ে নেব। S2C ইকুয়াল টু 24 ইস্টু 36, কাটাকাটি করলে 12 দিয়ে 24, 12 3 36, 2 ইস্টু 3, আর উত্তর হলো ডি 2 ইস্টু 3। তারপরে একটা করি, তোমরা মোটামুটি সহজভাবে বোঝার চেষ্টা করো, সহজভাবে। আমি একদম সহজভাবে বোঝাবো কিভাবে খাতা পেন ছাড়া অনুপাত সমানুপাত করা যায়, সেটা আমি শেখাবো। একটু কনসেপ্টটা ক্লিয়ার হোক আগে, তোমরা 2 3টে অঙ্ক দেখতে লাগো, একটু কনসেপ্টটা ক্লিয়ার করো কিভাবে হচ্ছে, তারপরে কিভাবে সব থেকে শর্টে করা যায় সেটা আমরা দেখব। আর একটা লিখি, S2B ইকুয়াল টু 5 ইস্টু 7 এবং B ইস্টু C ইকুয়ালস টু 6 ইস্টু 11 হলে S2B ইস্টু C সমান কত। তাহলে আবার করব, S2B সমান সমান 5 ইস্টু 7, B ইস্টু C সমান সমান 6 ইস্টু 11, S2B ইস্টু C 5 7 30, 6 7 42, 7 11 77। ব্যাস হয়ে গেল। তাহলে এটা মোটামুটি বোঝা গেল, একেবারে ইজি জিনিস, সবাই জানে কম বেশি, আমি আর এটাতে সময় নষ্ট করছি না। তারপর আমরা যাচ্ছি A/B সমান সমান 2:3, B/C সমান সমান 4:5 এবং C/D সমান সমান 6:7 হলে A/B/C/D সমান সমান কত। এটা শর্টে করার নিয়ম কি, এটা 2 3 প্রকারে করা যায়। অনেকে যখন ক্লাস করায় তখন একভাবে করাই, আমি একভাবে দেখাবো। প্রথমে একটা ভাবে শিখাই। প্রথমে A/B দেওয়া আছে, B/C, C/D, এইভাবেই থাকে সব পরীক্ষা, এইভাবেই থাকে। S/B, C/D এর মান কত, বা A/B এর মান কত, বা B/C এর মান কত, এইভাবেই থাকে পরীক্ষায়। এটা প্রথম করতে হলে A/B, C/D লিখে যা যা আছে আমি বসিয়ে দিলাম। A/B সমান সমান 2:3 আছে, তাহলে এর নিচে 2 বসালাম, বির নিচে 3 বসালাম। তারপরে B/C 4:5 আছে, বির নিচে 4 বসালাম, তিন নিচে 5 বসালাম। তারপরে C/D সমান সমান 6:7 আছে, 6:7 6 বসালাম, D সমান সমান 7 বসালাম। ব্যাস, এবারে এটাকে বলে সাইড মেথড পদ্ধতি, আমরা অনেক ছোটোবেলায় শিখেছি। মানে যা আছে তার সাইডে সেই সংখ্যাটা বসাতে হবে। এটা সাইডে 3 বসাতে হবে, এটা সাইডে 3 বসাতে হবে, এটা 5 আছে তার সাইডে 5, এটা 4 আছে তার সাইডে 4, এটা 6 আছে তার সাইডে 6, এটা 6 আছে তার সাইডে 6। এবার গুণ করে দিলে পেয়ে গেলাম 4 6 24 দুগুণে 48 ইস্টু 4 6 24 3 24 72 ইস্টু 5 6 30 3 90 ইস্টু 5 7 35 3 35 105। এটা বেরিয়ে গেল। এটা অন্য অনেক সহজ পদ্ধতিতেও করা যায়, সেটা আমি একবার দেখাচ্ছি কিভাবে সহজ পদ্ধতিতে করা যায়। মনে করো আছে A/B সমান সমান 2:3, B/C সমান সমান 4:5, আর C/D সমান সমান 6:7। এই আছে তো, এই একই নিয়ম। A/B, C/D সমান সমান, প্রথমে এই 3টে গুণ করলাম, 4 6 24 2 48 ইস্টু, তারপরে এখান থেকে এই দিকে এইটা গুণ, এই 3টে 4 6 24 3 24 72, তারপরে এখান থেকে এই দিকে গুণ 5 7 30 3 30 90, তারপরে শেষের 3টে গুণ 105। এটা একদম মানে এটা করতে হলে খাতা পেন লাগবে না। তাহলে আমরা আরেকটা শিখে নিই, 4 নম্বর দাগটা।
A/B इक्वल टू 4:5, B/C इक्वल टू 3:4, C/D इक्वल टू 5:6। তাহলে A/B/C/D কত আমরা লিখে নেব এখানে। A/B 4:5, B/C 3:4, C/D 5:6। ব্যাস A/B/C/D ভালো করে দেখে নাও আমি কোনটা কোনটা গুণ করছি। প্রথম তিনটে তো গুণ করলাম, প্রথম তিনটে গুণ করে এর মান বেরোবে 3 × 5 = 15, 4 × 15 = 60 বেরিয়ে গেল। তারপরে নিচের থেকে এইটা এইটা আর এইটা এইভাবে এইভাবে এইটা এইভাবে, প্রথমটা এইভাবে যাবে, তারপরটা এইভাবে যাবে। এই প্রথমটা এইভাবে যাবে, এই যে 3 × 5 = 15, 5 × 15 = 75, তারপরটা এইভাবে যাবে, 4 × 5 = 20, 5 × 20 = 100, তারপরে লাস্টের তিনটে 4 × 7 = 24, 5 × 20 = 120। ব্যাস বেরিয়ে গেল। অত সাইড মেথড বা সাইডে লিখে লিখে অত সময় পাওয়া যাবে না, পরীক্ষার হলে এইভাবে বের করে দিতে হবে। প্রথমে এই তিনটে গুণ, তারপরে এখান থেকে এই দিকে, তারপরে এখান থেকে এই দিকে, প্রথমে এই তিনটে, তারপরে এখান থেকে এই দিকে, এখান থেকে এই দিকে, লাস্টের তিনটে, ব্যাস বেরিয়ে গেল। তাহলে আমরা এবার মূল অঙ্কে ফিরে আসি। দেখো বন্ধুরা, একটু একদম ইজিভাবে দেখবে, সহজ পদ্ধতিতে, যাতে খাতা পেন ছাড়াই করা যায়। আমি খাতা নিচ্ছি যদিও, আমি তোমাদের শেখানোর জন্য খাতা নিচ্ছি, কিন্তু তোমরা আমি চাই খাতা পেন ছাড়াই অঙ্কগুলো করতে পারবে। প্রথমে কি আছে, প্রথম অঙ্কটাই দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের যোগফল 420। তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে কি আছে, দুটি সংখ্যার অনুপাত আছে 3:4, মানে একটি সংখ্যা যদি 3 হয় আর একটা 4, এটা মাথায় রাখবে ভালো করে, একদম ইজিভাবে। একটা সংখ্যা যদি 3 হয় আর একটা 4, অনুপাত এইভাবেই হয়, দুটি সংখ্যার মধ্যে তুলনা। অনুপাত মানে তুলনা করা দুটি সংখ্যার মধ্যে, মানে একটা সংখ্যা যদি 3 হয় একটা 4 হবে, একটা যদি 6 হয় আর একটা 8 হবে, একটা যদি 9 হয় আর একটা 12 হবে। এটা অসীম পর্যন্ত বিস্তৃত এইভাবে। 3কে যে কয় দ্বারা গুণ করা হবে, 4কেও সেই কয় দ্বারা গুণ করতে হবে। এটাই হচ্ছে অনুপাতের মূল নিয়ম আর কি, বা রুলস। তাহলে কি আছে, তাদের যোগফল আছে, দুটি সংখ্যার যোগফল আছে 420। বড় সংখ্যাটি কত? এখানে দেখেই বোঝা যাচ্ছে বড় সংখ্যাটি নিশ্চয়ই 4 হবে। 4, 3 আর 4। এটা অনেকে অনেকভাবে করাই, অনেক বইতে আমি অনেকভাবে দেখেছি। এক্স ধরে করা যায়, 3x একটা, 4x একটা, তাহলে দুটোর যোগফল 7x। এক্স দিয়ে গুণ করলে এটা 7x, 7 দিয়ে ভাগ করলে এটা 60, 4 × 6 = 24, 240 বড় সংখ্যাটা বের করা যাচ্ছে, ইজিভাবে বের করা যাচ্ছে। আর নর্মালে বের করলেও সেই একইভাবে অনুপাতিক ভাগহার আমরা জানি সবাই কম বেশি। অনুপাতিক ভাগহার কীভাবে বের করতে হয়, এই দুটো যোগ করে, অনুপাত দুটো যোগ করে, তাহলে 4 আর 3 = 7 হচ্ছে অনুপাতের যোগফল। তাহলে একটা সংখ্যা হবে 3 এর 7, আর একটা সংখ্যা হবে 4 এর 7। তাহলে 420 × 3 এর 7, 420 × 4 এর 7, এই হচ্ছে দুটো সংখ্যা। একটা হচ্ছে 180 আর একটা হচ্ছে 240। একদম ইজি অঙ্ক। মোটামুটি বুঝতে পারছো অনুপাত মানে কি বোঝাতে চাইছে। তাহলে তারপরটায় চলে যাই আমরা। 2 নম্বরটাই কি আছে, ভালোভাবে পড়বে। আমি আগের ভিডিওতেই বলেছিলাম অঙ্কের উত্তর অঙ্কের মধ্যেই থাকে, সেগুলো একটু ভালো করে পড়লে ইজিভাবে খুঁজে পাওয়া যায়। যেহেতু পরীক্ষার হলে আমাদের সময় কম, ভালো করে পড়বে, মনোযোগ সহকারে, খাতা পেন ছাড়াই করা যাবে। কি আছে, তিনটে সংখ্যার অনুপাত আছে 3, 4, 5। মানে আমি আগেই বললাম একটা সংখ্যা যদি 3 হয় একটা 4 হবে আর একটা 5 হবে, এটা পরিষ্কার। একটা যদি 300 হয় আর একটা 400 হবে, একটা 500 হবে। একটা যদি 3000 হয় আর একটা 4000 হবে, একটা 5000 হবে। এভাবে অনুপাতকে অসীম পর্যন্ত বিস্তৃত করা যায়। তারপরে কি বলছে, তৃতীয় সংখ্যাটির সঙ্গে 52 যোগ করলে ছোট সংখ্যাটি এবং বড় সংখ্যাটির যোগফলের সমান হয়। এখানে তৃতীয় সংখ্যা বলতে ছোট আর বড়টার বাদে
মানে মিডিলেরটা বলেছে আর কি, মিডিলের তৃতীয় সংখ্যা মানে মিডিলেরটা বলেছে, এটাকে বুঝে নিতে হবে যে এখানে বলেছে একটা ছোট সংখ্যা আছে আর একটা বড় সংখ্যা আছে। এই ছোট সংখ্যাটার বড় সংখ্যাটার যোগফল এই মিডিলের বা তৃতীয় সংখ্যাটার সঙ্গে 52 যোগ করলে সমান হবে আর কি। তাহলে বলেছে ছোট সংখ্যাটি কত। এটাও সে এক্স ধরে করা যায়। যদি ছোট সংখ্যাটা এক্স ধরি তাহলে বড় সংখ্যাটা, যদি ছোট সংখ্যাটা 3x ধরি, এটা যেহেতু ছোট সংখ্যা 3x, তাহলে বড় সংখ্যাটা 5x, তাহলে ছোটটার বড়টার যোগফল 8x, তাহলে 4x এর সঙ্গে 52 যোগ করলে x এর মান বের করলে সেভাবে করা যায়। কিন্তু আমি যেভাবে বোঝাবো সেভাবে ইজি পদ্ধতিতে খাতা পেন ছাড়াই করা যাবে। তোমরা একটু বুঝতে হবে, ব্যাপারটা ভালো করে ক্লিয়ার হতে হবে। বলেছে ছোট সংখ্যাটি কত, দেখে নাও ভালো করে, একবার একটু ভালো করে দেখে নাও। দরকার হলে এই রকমের অঙ্ক অনেক প্র্যাকটিস করবে, আমার মতো তোমরাও পারবে। এখানে বলেছে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি 3। এটা মোটামুটি আমরা বুঝতে পারছি ছোট সংখ্যাটি 3ই হবে, 3টাই ছোট, তারপরে 4, তারপরে 5, যেহেতু অনুপাতে আসে। তাহলে ছোট সংখ্যাটি যখন বের করতে বলে 3, আমরা অপশনগুলো দেখবো একবার। 20, 27, 39 আর 52 আছে, 4টে অপশন আছে। ছোট যে সংখ্যাটাই হোক না কেন এই 4টের ভিতরে, সেটা 3 দ্বারা অবশ্যই বিভাজ্য হতে হবে, অবশ্যই বিভাজ্য হতে হবে, না হলে অঙ্ক মিলবে না, ফ্র্যাকশন বা ভগ্নাংশ চলে আসবে। তাহলে এর মধ্যে 3 দিয়ে বিভাজ্য কোনটা কোনটা সংখ্যা আছে আমরা দেখেই বুঝে নিতে পারছি। একটা 27 আছে, 3 নং 27, আর একটা 3 তেরো 39, আর এটা যাচ্ছে না 20, 52 যাচ্ছে না, 52 যাচ্ছে না, 20 যাচ্ছে না, 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই দুটো আমরা প্রথমেই বাদ দিয়ে দেবো। তাহলে আমরা যদি 27 ধরি ছোট সংখ্যাটা, তাহলে 3 নং 27, তাহলে এটা যদি 27 ধরি ছোট সংখ্যাটা, তাহলে তারপর এটা 4 নং 36 হবে, আর এটা 5 নং 45 হবে। এটুকু তো বুঝতে পেরেছো, ছোট সংখ্যাটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে একটা 27, একটা 36, একটা 45, আমাদের কি বলেছে যে মিডিলের সংখ্যাটার সঙ্গে 52 যোগ করলে প্রথম আর লাস্টেরটা যোগফলের সমান হবে। তাহলে এই দুটো যোগ করি, 60 আর 12, এই দুটো যোগফল 72। তাহলে 36-এর সঙ্গে যদি আমি 52 যোগ করি বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। 39 ধরি, তাহলে 39 হলে সংখ্যা তিনটি কি কি হচ্ছে, একটা ছোট সংখ্যাটা তাহলে 39, 13 দ্বারা বিভাজ্য, 3 তেরো 39, 4 তেরো 52 একটা, আর 5 তেরো 65 একটা। তাহলে 39 আর 65 যোগফল কত হচ্ছে, 90, 104, 9 আর 5 14, আর 90, 104, আর এর সঙ্গে 52 যোগ করলে 104, তাহলে আমরা উত্তর পেলাম 39। আরেকবার বোঝাচ্ছি, আমাদের যেহেতু ছোট সংখ্যাটা বের করতে বলেছে, ছোট সংখ্যাটা অবশ্যই 3 হবে, তাহলে 3 দ্বারা বিভাজ্য হতে হবে। আমরা দুটো সংখ্যা পেয়েছিলাম, একটা 27, একটা 39, প্রথমে 27 ধরে করলাম, হলো না, 39 ধরে করলাম, আমাদের আনসার পেয়ে গেলাম। অতএব আমাদের ছোট সংখ্যাটা 39 হবে। তোমরা যদি বুঝতে না পারো এরকম অঙ্ক বাড়ি অবশ্যই চেষ্টা করবে। যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে যে আমি বুঝতে পারছি না, আর একটু ক্লিয়ার করে বুঝে আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো আবার, যদি বুঝতে না পারো। তারপর একটা করাই, তারপর অঙ্কটা কি আছে ভালো করে পড়তে হবে। 60 লিটার একটি মিশ্রণ, 60 লিটার একটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত আছে 2:1। 2:1 মানে কি, দুধ যদি 2 লিটার হয়, জল 1 লিটার, টোটাল 3 লিটার মিশ্রণের মধ্যে 2 লিটার দুধ আছে, 1 লিটার জল আছে, তাহলে আমাদের টোটাল মিশ্রণ বলেছে 60 লিটার। তাহলে নিশ্চয়ই 60 লিটারের মধ্যে, আমাদের 60 লিটার মিশ্রণের মধ্যে আমরা যদি এই অনুপাতে বের করি, আমরা পাবো হচ্ছে 40 লিটার দুধ আর 20 লিটার জল, এটা আমরা পাবো। এবারে কি বলেছে, আর কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত 1:2 হবে। 1:2 মানে কি, দুধ যদি 1 লিটার হয়, জল 2 লিটার হবে, তাহলে
কি বলেছে, আমাদের জল মেশানোর কথা বলেছে। দুধ কিন্তু মেশানো যাবে না, দুধ মেশানোর কথা বলে উনি। তাহলে আমাদের দুধ কত ছিল, 40 লিটার দুধ ছিল। দুধটা এখানেই 40 লিটারই থাকবে। যেহেতু অনুপাত 1:2 বলেছে, তাহলে আমরা যদি দুধ 40 লিটার ধরা হয় এখানে, তাহলে 40 গুণ হচ্ছে। তাহলে 2-এর সঙ্গে 40 গুণ করলে 80 লিটার আমাদের জল করতে হবে। তাহলে আমাদের অনুপাত 1:2 হবে। তাহলে 80 লিটার জল করতে গেলে আমাদের জল আছে 20 লিটার, আর 60 লিটারের সঙ্গে যুক্ত করতে হবে জলটা। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এত করছি, না হলে দেখা মাত্রই উত্তর হয়ে যাবে। তাহলে 60 লিটার জল যদি এর সঙ্গে যোগ করা হয়, তাহলে 60 আর 20 80 লিটার জল হবে, আর 40 লিটার দুধ হবে, অনুপাত হবে 1:2। তাহলে আমাদের উত্তর হলো ডি, 60 লিটার। আশা করছি সবাই বুঝতে পেরেছে ব্যাপারটা। আমাদের মিশ্রণ আছে 60 লিটার, 60 লিটারের মধ্যে আমরা জল পেলাম 20 লিটার, আর দুধ পেলাম 40 লিটার। যেহেতু দুধের কোনো ফাংশন এখানে কিছু বলেনি, দুধই থাকলো 40 লিটার, আর জল বলেছে কত লিটার জল মেশালে অনুপাত 1:2 হবে। তাহলে দুধটা আমাদের 40 লিটারই থাকবে। তাহলে দুধের অনুপাত আছে 1, আর তাহলে 2-এর অনুপাত বের করতে হবে। 2-এর অনুপাত বের করতে গেলে আমাদের নিশ্চয়ই 80 লিটার জল লাগবে। 80 লিটার জল তৈরি করতে গেলে আমাদের 20 লিটার জল ছিল মিশ্রণে, আর 60 লিটার যুক্ত করতে হবে, ব্যাস। এটাকে এক্স ধরে অনেকেই করাই, এক্স ধরে করলে সে অনেক বড় হবে, এক্স এর মান বের করতে হবে, সমীকরণ গঠন করতে হবে। আমরা অত ঝামেলায় যাব না, আমরা খাতা পেন ছাড়াই অঙ্ক করব। এবার আমরা একটা বয়সের অঙ্ক দেখি। এটাতে কি আছে, কি আছে, সুপ্রিয় ও আকাশের বর্তমান বয়সের অনুপাত আছে 9:10। বর্তমান বয়স বলছে, বর্তমান মানে প্রেজেন্ট বয়স, প্রেজেন্ট এজ, বর্তমান বয়স। সুপ্রিয় এবং আকাশের বর্তমান বয়স 9:10 বা 9:10। তাহলে এখানে আমাদের কি বোঝাতে চেয়েছে, সুপ্রিয়র বয়স যখন 9 বছর, তখন আকাশের বয়স 10 বছর। বর্তমান বয়স, সুপ্রিয় যদি বর্তমান বয়স 9 বছর হয়, আকাশের বর্তমান বয়স 10 বছর। তারপরে কি বলেছে, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত যদি 11:12 হয়, তাহলে সুপ্রিয়র বর্তমান বয়স কত, এটা বের করতে বলেছে। সুপ্রিয়র বর্তমান বয়স কত, আমরা সুপ্রিয়র বর্তমান বয়সের অনুপাতটা কত পেয়েছি, 9। এখানে বুঝে নিতে 9, আর আকাশের বর্তমান বয়স 10। তাহলে এটাই আমরা এক্স ধরে করতে পারি। এক্স ধরে করলে আমাদের সমীকরণ গঠন করতে হবে। যদি সুপ্রিয়র বয়স 9x হয়, আকাশের বয়স 10x হয়, 4 বছর পরে সুপ্রিয়র বয়স হবে 9x + 4, আকাশের বয়স হবে 10x + 4, সেটা অনুপাত 11:12 করে আমাদের এক্স এর মান বের করতে হবে, 9-এর সঙ্গে গুণ করতে হবে, আমাদের আনসার পাবো। সেটা হচ্ছে এক্স ধরে করা। কিন্তু আমি সেই পদ্ধতিতে বিশ্বাসী নই, আমরা আরও শর্ট পদ্ধতি শিখব, আরও শর্টে। একবার একটু ভালো করে দেখো, আমি আগের অঙ্কটাই বলেছিলাম, আমাদের এখানে বের করতে বলেছে সুপ্রিয়র বর্তমান বয়স কত। তাহলে আমরা সুপ্রিয়র বর্তমান বয়সের অনুপাত, আমরা সুপ্রিয়র বর্তমান বয়সের অনুপাতটা পেয়েছি 9। আমাদের অ্যান্সার যে কটা থাকবে, আমাদের যেহেতু আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমাদের প্রত্যেকেরই অপশন হাতের কাছে থাকবে, এটা আমরা কনফার্ম জানি, অপশন আমাদের হাতের কাছে থাকবে। তাহলে আমরা যখন সুপ্রিয়র বর্তমান বয়স যখন 9 পেলাম, আমাদের অ্যান্সার আমাদের যাই বেরাক সেটা 9 দ্বারা বিভাজ্য হতেই হবে, না হলে অঙ্ক হবে না বা ভুল থাকবে। তাহলে এখানে আমরা 9 দ্বারা বিভাজ্য, আমাদের একটা মাত্র সংখ্যা আছে 18। চোখ বুঝে, মানে খাতা পেন লাগবেই না, চোখ বুঝে আমরা উত্তর করতে পারি 18, কারণ এর মধ্যে আর কোনোটাই 9 দ্বারা বিভাজ্য নয়। এইবারে যদি মনে হয় যে না আমার অঙ্ক ভুল হতে পারে, ডাউট ক্লিয়ার করার জন্য, তাহলে যদি সুপ্রিয়র বয়স আমরা 18 ধরে নিই, তাহলে আকাশের বর্তমান বয়স কত হচ্ছে, সুপ্রিয়র বর্তমান বয়স, তাহলে 18 ধরলে 9 দিয়ে 2 গুণ হয়েছে, তাহলে 10-এর সঙ্গে 2 গুণ করতে হবে। তাহলে সুপ্রিয়র বর্তমান বয়স যদি 18 হয়, তাহলে আকাশের বর্তমান বয়স হবে 20। তাহলে 4 বছর পরে কি হচ্ছে, 4 বছর পরে সুপ্রিয়র বয়স হচ্ছে +4, আকাশের বয়স হচ্ছে +4, 22 আর 24, এই যে আমরা পেয়ে গেলাম 11:12। তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে, 11:12 দেওয়া আছে। আমরা ওই ঝামেলায় যাবই না, এক্স ধরা ঝামেলায় যাবই না। অঙ্ক কম্পিটিটিভ এক্সাম আমার এক্সপিরিয়েন্স আছে, অনেক দিয়েছি, কোশ্চেন এইরকমভাবেই থাকে, যাতে শর্ট পদ্ধতিতে করা যায়। আমি যেভাবে অঙ্কটা করলাম, বুঝতেই পারছো আমার খাতা পেন লাগবে না, কারণ আমি আগেই জানি যে আমি সুপ্রিয়র বর্তমান বয়স যাই পাবো সেটা 9 দ্বারা বিভাজ্য হতেই হবে। তাহলে আমাদের অ্যান্সার এর মধ্যে একটাই আছে 9 দ্বারা বিভাজ্য, 18। তাহলে আমরা এক্স এর মান বের করতে যাবো কি জন্য, আমরা দেখার সঙ্গে সঙ্গে উত্তর করে ফেলবো।
তাহলে তোমরা অবশ্যই বাড়ি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে তোমরাও আমার মতো করতে পারবে, আমি আশা রাখছি। তারপরটা যাচ্ছি আমি। এখানে কি বলছে, এ ও বি এর মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 3:2 আর 5:3। যদি প্রত্যেক মাসে 1,000 টাকা করে সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত? বি এর মাসিক আয় বের করতে বলেছে। বি এর মাসিক আয় কত? এখানে একটু বুঝতে হবে। এখানে বলেছে যদি প্রত্যেক মাসে 1,000 টাকা করে সঞ্চয় করে, এই করে কথাটা একটু বুঝে নিতে হবে। এগুলো এগুলো হচ্ছে ম্যাথের টার্ম, অঙ্কের টার্ম এগুলো। করে মানে দুইজনকেই বোঝাচ্ছে, মানে দুইজনই 1,000 টাকা করে মাসে সঞ্চয় করে, এটা বুঝে নিতে হবে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। যদি ভাবে যে না শুধু বি জমাই এ জমাই না, সেটা হবে না, কিন্তু সেটা ধরলে ভুল হয়ে যাবে। এখানে বলছে যদি প্রত্যেকে বলতে তাহলে তো আমরা বুঝে নিতাম, যদি প্রত্যেক মাসে 1,000 টাকা করে সঞ্চয় করে, মানে এও 1,000 টাকা সঞ্চয় করে, বিও 1,000 টাকা সঞ্চয় করে প্রত্যেক মাসে। আমাদের এখানে দেওয়া আছে মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে 3:2। 3:2 মানে এ যদি 3 টাকা আয় করে, বি 2 টাকা আয় করবে, মানে এ যদি 3,000 টাকা আয় করে, বি 2,000 টাকা আয় করবে। ঠিক আছে। আর ব্যয়ের অনুপাত দেওয়া আছে 5:3। তোমরা ভালো করে বুঝবে ব্যাপারটা। ব্যয়ের অনুপাত 5:3 মানে এ যদি 5 টাকা ব্যয় করে, বি 3 টাকা ব্যয় করবে। তাহলে আমরা আই ইকুয়াল টু কি জানি? আই ইকুয়াল টু কি জানি? ব্যয় প্লাস সঞ্চয়, সেটাই হচ্ছে আই। একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আয় বলতে কি বোঝাই? ব্যয় প্লাস সঞ্চয়, এটা তো আয়। তাহলে আমরা যদি ব্যয় ধরি, দেখো এটা আমি বললাম এক্স ধরে করা যায়। আমরা যদি ব্যয়টাকে 5x ধরি, তাহলে এটা আমি এক্স ধরে একবার চেষ্টা করছি, তাহলে এর ব্যয় হচ্ছে 5x টাকা, আর সঞ্চয় করছে 1,000 প্লাস 1,000 ইস টু মানে ভাগ আর কি, এটা সবাই জানে কম বেশি। ইস টু মানে ভাগ বা বাই লেখা যায়। বির ব্যয় হচ্ছে 3x টাকা, তাহলে 3x, আর সঞ্চয় হচ্ছে 1,000 প্লাস 1,000, এইটাই সমান সমান 3:2 লেখা যায়। এখান থেকে এক্স এর মান বের করলে আমরা উত্তর পেয়ে যাব, কিন্তু আমরা সেখানে যাব না। সে এক্স এর মান বের করতে হলে গুণ করতে হবে, যোগ করতে হবে, এক্স এর মান বের করতে হবে, অনেক ব্যাপার আছে, সেই টাইম লেগে যাবে 2-3 মিনিট। আমরা সেখানে যাব না। আমরা কি করব, আমাদের যেহেতু 4টে অপশন আছে, আমরা বি এর মাসিক আয় এখানে একটা ধরে নেব। বি এর মাসিক আয় মোটামুটি আমরা ধরলাম 8,000 টাকা। যদি বি এর মাসিক আয় ধরি, বি এর মাসিক আয় যদি আমরা 8,000 টাকা ধরি, তাহলে ব্যয়টা কত হবে? 1,000 টাকা জমাচ্ছে, ব্যয় 7,000 টাকা। তাহলে বি যেহেতু আমরা 3 পেয়েছি, বি এর অনুপাতটা 3 দেওয়া আছে, ব্যয়ের অনুপাত ভালো করে বুঝতে হবে। এখানে বির মাসিক আয় বলেছে বের করতে হবে, তাহলে মাসিক আয় যদি আমরা 8,000 টাকা ধরি, তাহলে মাসিক আয় যদি 8,000 টাকা ধরে, তাহলে 1,000 টাকা যদি সঞ্চয় করে, তাহলে মাসিক ব্যয় কত? 7,000 টাকা। 3 দিয়ে মিলছে না, এটা উত্তর হবে না। তাহলে এটা হলো না, কেটে দিলাম। এটাকে বলে প্রুফ করা, অঙ্ক প্রুফ করা বলে এটাকে। এটা যখন শিখে যাবে, তখন এই অনুপাত সমানুপাতের অঙ্ক, কোনো অঙ্কে খাতা পেন লাগবেই না, কোনো অঙ্কে। এটা শিখতে হবে, একটু কষ্ট করে শিখতে হবে। আমরাও একটু কষ্ট করে শিখেছি, তোমরাও প্র্যাকটিস করতে করতে এগুলো শিখে যাবে। এবার যদি 4,000 টাকা ধরি, 4,000 টাকা যদি মাসিক আয় ধরি, তাহলে 1,000 টাকা বাদ দিলে 3,000 টাকা হচ্ছে। তাহলে 3,000 টাকা আমরা অনুপাত পাচ্ছি। এবার দেখো 3,000 টাকা হচ্ছে, তাহলে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে আমরা কি ধরলাম? বি এর মাসিক আয় 4,000 টাকা ধরলাম। এবার আমরা এদিকে চলে যাই, বি এর মাসিক আয় 4,000 টাকা ধরেছি, তাহলে বি এর মাসিক আয় যদি 4,000 টাকা ধরি, তাহলে এর মাসিক আয় কত হচ্ছে? 6,000 টাকা। যেহেতু 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4,000, 3 দুগুণে 6,000 টাকা। তাহলে আমরা পাচ্ছি এর মাসিক আয় 6,000 টাকা, আর বির মাসিক আয় 4,000 টাকা, এই তো পাচ্ছি। তাহলে যদি 1,000 সঞ্চয় করে, তাহলে এর খরচ দাঁড়াচ্ছে বা ব্যয় দাঁড়াচ্ছে 5,000 টাকা। আর
বি যদি 1,000 টাকা সঞ্চয় করে, বির ব্যয় দাঁড়াচ্ছে 3,000 টাকা। তার মানে একটা অনুপাত পেয়ে গেলাম 5:3, আমাদের অঙ্ক প্রুফ হয়ে গেল। এটা হচ্ছে নিয়ম। তাহলে আমি কি করে বোঝালাম, একটু ভালো করে ক্লিয়ার করে বুঝে নাও। আমরা ধরে নিলাম বি এর মাসিক আয় 4,000 টাকা। তাহলে 1,000 টাকা যদি সঞ্চয় করছে, তাহলে তার ব্যয়ের অনুপাত কত হচ্ছে, ব্যয় কত হচ্ছে, 3,000 টাকা ব্যয় হচ্ছে। 3,000 অনুপাতের সঙ্গে মিলছে 3 দিয়ে, 3,000। তাহলে আমরা যদি 4,000 ডির বির মাসিক আয় যদি 4,000 ধরি, তাহলে এর মাসিক আয় কত হচ্ছে, 6,000 টাকা। তাহলে আমরা দেখব 6,000 থেকে 1,000 সঞ্চয় করছে, তাহলে ব্যয় দাঁড়াচ্ছে 5,000। আর বি 4,000 থেকে 1,000 সঞ্চয় করছে, বির ব্যয় দাঁড়াচ্ছে 3,000 টাকা। তাহলে আমাদের অনুপাত 5:3 হয়ে যাচ্ছে, অঙ্ক প্রুফ হয়ে যাচ্ছে। তাহলে আমার উত্তর হবে 4,000 টাকা, মানে বি এর মাসিক আয়, তাহলে 4,000 টাকা পাচ্ছি আমরা। এইভাবে করে অনুপাতের সমস্ত অঙ্ক করা যায়। তোমরা আমার ক্লাসটা 2-3 বার দেখো, খাতা পেন নিয়ে চেষ্টা করো। আশা করছি সবাই মোটামুটি করতে পারবে, পরীক্ষার হলে কোনো অসুবিধা হবে না। যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই জানাও, কোথায় কোথায় প্রবলেম হচ্ছে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করি মোটামুটি বুঝতে পেরেছো। আজ আমি যে অঙ্কগুলো করালাম অনুপাত সমানুপাতের, তোমরা বাড়ি বসে অন্য অঙ্কগুলো প্র্যাকটিস করো আর আমার সঙ্গে থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী আমি যে ভিডিওগুলো আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যায়। আরেকটা কথা, যদি মনে হয় যে আমার অঙ্ক ভালো লেগেছে বা আমার কাছ থেকে কিছু শিখতে পেরেছো, তাহলে অবশ্যই কমেন্ট করো। তোমরা যেভাবে কমেন্ট করবে, যার যে অঙ্ক সমস্যা হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাও। আমি সেরকম করে তোমাদের মতো করে ক্লাস করানোর চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।